আমি আর কোয়েল ক্লাস করলাম না। অপেক্ষা করতে লাগলাম আদি আর রাজদার বাইরে আসার। আমি কিছুক্ষণ আগের কথা কোয়েলকে বললাম। মৌমি, তুই কি খেয়াল করেছিলি পরেশবাবু বেরিয়ে যাওয়ার সময় তোর দিকে তাকিয়েছিল? কোয়েল, কই না তো। উনি রাজের সাথে কথা বলার সময় আমার দিকে একবার তাকিয়েছিলেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সময়ও কি? মৌমি, হ্যাঁ, বেরিয়ে যাওয়ার সময়ও উনি তাকিয়েছিলেন, সেটাও খুব অদ্ভুতভাবে। তোর দিকে তাকানোর পর উনি আবার রাজদার দিকে তাকান। আচ্ছা কোয়েল, উনি তোকে নিয়ে রাজদাকে কিছু বলেননি তো? কোয়েল, কি যা তা বলছিস বলতো তুই? আমাকে নিয়ে রাজকে কেন কিছু বলতে যাবে? আমি কে হই রাজের? মৌমি, তাহলে উনি ওভাবে তাকালেন কেন? তুই বুঝতে পারছিস না, কারণ তুই দেখিসনি। আমি দেখেছি ওনার চাহনি কতটা ভয়ানক ছিল। উনি যেভাবে অপমানিত হয়েছেন তার বদলা তো উনি নেবেনই। কোয়েল, বিপদ আদিদার উপর বেশি। আদিদা কাজটা করেছে মৌ। তুই এখন যতটা পারিস আদিদার সাথে থাকিস। আদিদার মতিগতির যেমন ঠিক নেই, তেমন টেম্পারেরও কোনো ঠিক নেই। হুটপাট রেগে যায় আর কিছু একটা করে বসে। মৌমি, আর রাজদার জন্যেই আদি কাজটা করতে পেরেছেন, এটা কেন ভুলে যাচ্ছিস তুই? তাছাড়া জিয়া আদিকে ভালোবাসে। পরেশবাবু নিজের মেয়ের ভালোবাসার তেমন কোনো ক্ষতি করবে না। দেখলি না, উনি কিন্তু বেশি কথা রাজদার সাথেই বললেন। রাজদাকে উনি শাসিয়েছেন, আমি শিওর। কোয়েল, ওর কথা ভাবতে হবে না তোকে। ও নিজেকে সামলাতে জানে। আর কিছু হলে তো আদিদা আছে, আদিদা ওকে সামলে নেবে। বাদ দে ওর কথা, আমি ভাবতে চাই না। মৌমি, রাজদা? কোয়েল কথাগুলো এক নাগাড়ে বলে যাওয়ায় আমি কিছুতেই কোয়েলকে থামিয়ে বলতে পারছিলাম না যে ওর পেছনেই রাজদা আর আদি দাঁড়িয়ে আছেন। বাধ্য হয়ে আমি রাজদার নাম নিতেই কোয়েল চুপ করে গেল। কোয়েল পিছন ফিরতেই রাজদা কোয়েলের দিকে তাকিয়ে এক পা দু পা করে পিছতে পিছতে পিছন ফিরে চলে গেলেন। মৌমি, এটা তুই কি বললি কোয়েল? এভাবে বলাটা তোর উচিত হয়নি। কোয়েল এখনো রাজদার যাওয়ার দিকে তাকিয়ে থাকলে আদি এগিয়ে আসেন। কোয়েলের সামনে দাঁড়িয়ে বললেন, আদি, পরেশবাবু ওকে কি বলেছেন আমি জানি না। খুব সম্ভবত ওর উইক পয়েন্টকে টার্গেট করবেন। এটা শোনার পর থেকে রাজ চুপ করে গেছে, কারণ ও ওর প্রিয় মানুষটাকে হারাতে চায় না আরেকবার। আমার কিছুই হবে না যদি না আমি জিয়াকে নিজের থেকে দূরে সরাই। আমি এতদিন জিয়ার এত বাড়াবাড়ি তো সহ্য করছিলাম এই দিনটার জন্যেই। এটা তুই খুব ভালোভাবেই জানিস। কিন্তু এটা কি জানিস, রাজের কাছে জিয়ার মতো কেউ নেই। পরেশবাবু অ্যাকচুয়ালি কি বলেছে ওকে, এটা জানাটা দরকার, যেটা আমি এতক্ষণেও জানতে পারি। আদির কথা শেষ হওয়ার আগেই কোয়েল চলে গেল সেদিকে যেদিকে রাজদা গেছেন। কোয়েল চলে গেলে আমি আদির দিকে তাকাই। উনি এখনও ওই দিকেই তাকিয়ে আছেন। ওনার কথাগুলো শুনে প্রথমে খারাপ লাগলেও পরে অবাক হলাম। উনি এই জন্য জিয়াকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন। আদি, এখানে একা দাঁড়িয়ে থাকবে নাকি হোস্টেল যাবে? মৌমি, আপনি জিয়াকে এতদিন প্রশ্রয় দিয়েছিলেন ওর বাবাকে শাস্তি দেওয়ার পরে সেটার লাভ নেওয়ার জন্য। আপনি জিয়াকে ইউজ করেছেন। জিয়া যদি সবটা জেনে যায় কি হবে ভেবেছেন? আদি, বিশ্বাস করবে না জিয়া ওর বাবার কথা। আগেও এমন অনেক কিছু করেছি আমি, তারপরেও জিয়ার বাবা জিয়ার জন্যেই আমার কোনো ক্ষতি করতে পারেনি। মৌমি, আর আপনি সেটারই সুযোগ নিয়ে আজ এ কাজ করলেন, তাই না? কাউকে নিজের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। আদি, এটাই তো জিয়াকে বুঝতে হবে। আসলে মানুষ যতক্ষণ না নিজে পরিস্থিতির শিকার হয় ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারে না, বুঝতে চায় না। তাছাড়া জিয়ারও শাস্তি পাওয়াটা দরকার। কথাটুকু বলে আদি একটা দীর্ঘশ্বাস ছাড়তেই আমি ওনাকে এই বিষয়ে আমার শেষ প্রশ্নটা করলাম। মৌমি, তাহলে এতদিন কেন কিছু করলেন না?
রাজদার সাহায্যের অপেক্ষা করছিলেন নাকি অন্য কোনো কারণের? আমার প্রশ্ন শেষ করার আগেই উনি আমার চোখে চোখ রাখলে আমার বুকের ধুকপুকানি বাড়তে শুরু করে। আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি? ওনার চোখ অন্তত তাই বলছে আমার দৃষ্টিভঙ্গি দ্বারা। এ কি, উনি আবার আমার দিকে এগোচ্ছেন কেন? ওনাকে এগোতে দেখলে আমি পিছতে নিলেই উনি খপ করে আমার হাতটা ধরে নেন আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলেন, আদি, মনে মনে, তুমি যদি সত্যি বুঝতে যে কেন আমি এখনই এমনটা করলাম তাহলে কতই না ভালো হতো। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছে না যে কেন তুমি আসার পরেই আমি জিয়াকে শাস্তি দিলাম? একবারও মনে এই প্রশ্নটা আসছে না কেন? কারণ আমি চাই না তোমাকে কেউ হ্যারাস করুক। এর প্রমাণ তো তুমি আগেও পেয়েছ। তাহলে কেন বুঝতে পারছো না আমাকে? রাজ যেমন নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয় পায়, তেমন আমিও চাই না কেউ আমার উইক পয়েন্টকে টার্গেট করুক। চলো, হোস্টেল পৌঁছে দিচ্ছি। আমার দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে হুট করে উনি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলে আমার মনে প্রশ্নগুলো আবার জেঁকে বসলো। মৌমি, মনে মনে, জিয়াকে এই সময়ে শাস্তি কেন দিলেন? আমি আসার আগেই তো দিতে পারতেন, তাই না? আর একটু আগে কি বললেন উনি? কোয়েল যা বলছে সেটাই কি ঠিক তাহলে? আদি, বসো। ওনার গলার আওয়াজ পেয়ে চোখ খুলতেই ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হালকা হেসে ইশারা করতেই দেখলাম ওনার গাড়ির দরজা উনি খুলে রেখেছেন। আমি সেটা দেখে একটু লজ্জায় পড়ে গেলাম। আদি, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে থ্যাংক ইউ এই শীতের মধ্যে এতক্ষণ দাঁড় না করিয়ে রাখার জন্যে। উনি ওনার কথা শেষ করার আগেই আমি বসে যেতেই উনি আমাকে পিঞ্চ করে কথাটা বললেন। আমি ভেঙচি কাটতেই উনি আমার দিকে তাকিয়ে হেসে গাড়ির জানলার উপর দুহাত রেখে তার উপর চিবুক রাখতেই আমি একটু পিছিয়ে গেলাম। উনি সামান্য হাসলেন। ওনার এমন হাসি আমার বুকে গিয়ে বিঁধল। আদি, আমার কথা ভেবে চোখ বন্ধ করে রেখেছিলে? অবশ্য এটাই স্বাভাবিক। আমি মানুষটাই এমন যে আমার কথা সবাই ভাবে। মৌমি, অঙ্কিত অনেক দিন ধরে ভার্সিটি আসছে না। চিন্তা হচ্ছে আমার ওকে নিয়ে। কি যে হলো ওর। আমার কথা শেষ করার আগেই আদির হাসি মুখটা নিমেষে গাম্ভীর্যে পরিণত হলো। চোয়াল শক্ত করে নাক ফুলিয়ে উনি উঠে গেলেন আমার সামনে থেকে, আর আমি মুখে হাত চেপে হেসে ফেললাম। উনি ড্রাইভিং সিটে বসতেই আমি নিজের হাসি কন্ট্রোল করে বাইরের দিকে তাকালাম। মৌমি, সত্যি উনি জেলাস, তাও আবার আমাকে নিয়ে? আমি এত সহজে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না আবেগের বশে। আমাকে বুঝতে হবে উনি কি চাইছেন, কতটা ভাবছেন আমাদের সম্পর্ককে নিয়ে। এখনই যদি ওনাকে ধরা দিয়ে দিই তাহলে হয়তো সবটা বদলে যেতে পারে আবার। কিন্তু উনি এরকম চুপ করে গেলেন কেন? তখনের কথাটাকে একটু বেশিই বলে ফেলেছি। ঠিক করলাম আদির সাথে কথা বলবো, কিন্তু কি নিয়ে? কোয়েলের বিষয়ে বরং বলি। মৌমি, বলছি আমি চলে এলাম, কিন্তু কোয়েল, ও তখন কোথায় গেল কিছুই তো জানতে পারলাম না। আদি, ও ঠিক আছে যেখানে আছে। এখন বিষয় ওর ঠিক থাকা নিয়ে নয়, ওর ঠিক রাখা নিয়ে। মৌমি, মানে কাকে ঠিক রাখবে ও আবার? আদি, সঠিক সময়ে সব জানবে। ওনার উত্তরের পরিবর্তে আমি আর কিছু বলার মতো খুঁজে পেলাম না। চুপ করে রইলাম। ভাবছি জিজ্ঞেস করব, মনে যেই প্রশ্নটা চলছে। না থাক। মৌমি, আচ্ছা আপনি কি রেগে? আদি, হোস্টেল এসে গেছে। আমি আদির কথা শুনে বাঁ দিকে তাকিয়ে দেখলাম হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে আছে গাড়িটা। ওনার কথা বলার ধরনেই বুঝতে পারলাম উনি রেগে আছেন তখনের কথাটা নিয়ে। আদি, অনেক দেরি হয়ে গেছে, হোস্টেলে যাও, না হলে ম্যাডাম। মৌমি, আমি তখন মজা করেই কথাটা বলেছিলাম, আপনার খারাপ লাগবে বুঝতে পারিনি, সরি, সাবধানে বাড়ি ফিরবেন। কথাটা বলে দরজা খুলতে নিলেই
উনি আমার হাত ধরে বাধা দিলেন। আমার দিকে হঠাৎ করে এগিয়ে এলে আমি শকড হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি। উনি আমার চোখে চোখ রেখেই আস্তে করে বলেন, আদি, সিট বেল্ট না খুলেই নেমে যাবে? ওনার কথা শেষ হতেই বুঝতে পারলাম উনি আমার সিট বেল্টটা খুলে দিলেন। আমি সঙ্গে সঙ্গে নেমে গেলাম গাড়ি থেকে। আদি, ঘরে ঢুকে টেক্সট করবে আমাকে, আর অযথা হোস্টেল থেকে একা বেরোবে না, মনে থাকে যেন কথাটা। আমি ওনার ধমক শুনে চুপচাপ চলে এলাম ঘরে। ব্যাগটা রেখে ফোন হাতে নিয়ে একটা টেক্সট করে জানলার সামনে দাঁড়ালাম। দেখলাম উনি গাড়ির বাইরে দাঁড়িয়ে এক হাতে ফোন দেখছেন আর অন্য হাতে সিগারেট খাচ্ছেন। আমার ফোনের সঙ্গে সঙ্গে মেসেজ এলে আমি সেটা ওপেন করি। ঘরে যাও, ঠান্ডার মধ্যে জানলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। আজব ব্যাপার, উপরের দিকে না তাকিয়েও কিভাবে টের পেল আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি? রিপ্লাই করলাম, আপনিও ঠান্ডার মধ্যে গাড়িতে বসে সিগারেট খান আর সিধে বাড়ি যান। রিপ্লাই দেওয়ার পর উনি আমার দিকে তাকালেন আর সিগারেটটা একটানে শেষ করে গাড়িতে গিয়ে বসলেন। ঘরে যাও। আপনি যাবেন না? আমার মেসেজের রিপ্লাই এলো না কোনো। আমি কি করব বুঝতে না পেরে ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে।